তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের কি আলোচনা করা হবে? আজকের বিষয় কি? ভৌত বিজ্ঞানের জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। এই অর্গানিক কেমিস্ট্রিটা বা জৈব রসায়নটা ভালো করে, মানে এটা হচ্ছে তোমাদের প্রথম ক্লাস 10-এর প্রথম হচ্ছে পড়াশোনা করছো যে জৈব রসায়ন, এটা প্রথম চ্যাপ্টার। তো ফার্স্ট তোমরা জৈব রসায়নটা এই প্রথম পড়াশোনা হবে। এরপরে 11 আছে, 12 আছে। তো এখানেই যদি ভালো করে বুঝতে পারো তো 11-12টা ভালো করে বুঝতে পারবে। আর এখানে বুঝতে হবে, সহজ ভাষায় বোঝাচ্ছি, তুমি ভালো করে সব বোঝো, ঠিক আছে? তো জৈব রসায়ন, এই জৈব রসায়ন কাকে বলে বা জৈব রসায়নটা কি? এই জৈব রসায়ন পড়তে গেলে কি লাগবে না, জৈব যৌগ কথাটা বারবার আমরা পড়বো। কি বলবো? জৈব যৌগ। এই জৈব যৌগ, এই জৈব যৌগের মধ্যে জৈব তৈরি হয় কি নিয়ে? তাই জৈব যৌগটা তৈরি হয় কার্বনের পরমাণু, এছাড়াও আছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো আছে। তো আমরা বেশিরভাগ কার্বনটা নিয়েই পড়বো। প্রতিটা জৈব যৌগের মধ্যে, জৈব যৌগ মাত্রই তার মধ্যে কার্বনের পরমাণু থাকবেই। জৈব যৌগ মাত্রই কার্বনের পরমাণু থাকবে, কার্বন উপস্থিত থাকবেই। এই জন্য হচ্ছে জৈব যৌগ, জৈব রসায়ন কার্বনের রসায়ন বা জৈব যৌগকে কার্বনের যৌগও বলা হয়, ঠিক আছে? আমরা এই কার্বন নিয়েই বেশি জৈব যৌগে সবচেয়ে বেশি আলোচনা করবো, জৈব যৌগ নিয়ে, এই কার্বন নিয়ে, ঠিক আছে? তো জৈব যৌগ কাকে বলে? আমরা তাহলে পড়তে হলে জৈব যৌগ জানতে হবে। তো জৈব যৌগ কাকে বলে না, কার্বনের বিভিন্ন, কার্বনের যে বিভিন্ন অক্সাইড আছে সেগুলো, কার্বন ডাইসালফাইড, কার্বনেট, বাইকার্বনেট, ঠিক আছে? তারপরে হচ্ছে সায়ানেট। এই অজৈব যৌগগুলো বাদে কার্বনের যেসব যৌগগুলো আছে, কার্বনের যেসব যৌগগুলো আছে, ওই কার্বনের যৌগগুলো যাদের মধ্যে ক্যাটিনেশন ধর্ম দেখা যাবে আর হচ্ছে সমাবয়বতা ধর্ম দেখা যাবে। তোমরা এখন জানো না যে ক্যাটিনেশন ধর্মটা কি আর সমাবয়বতা ধর্মটা কি, ওটা একটু পরে আলোচনা জাস্ট হবে। এটাই মনে রাখো যে ক্যাটিনেশন ধর্ম দেখা যাবে কার্বনের যে যৌগগুলোর মধ্যে ক্যাটিনেশন ধর্ম দেখা যাবে এবং সমাবয়বতা ধর্ম দেখা যাবে, সেই সমস্ত যৌগগুলোকে বলা হবে কি? জৈব যৌগ। তাহলে জৈব যৌগ কথাটা বোঝা গেল? তাহলে জৈব যৌগ কথাটা কি কাকে বলে বোঝা গেল? তাহলে জৈব যৌগ ব্যাপারটা বোঝা গেল। জৈব যৌগটা কি নিয়ে গঠিত? অবশ্যই জৈব যৌগে কি থাকবে? কার্বন থাকবে, এছাড়াও নাইট্রোজেন, অক্সিজেন নিয়ে তৈরি, বললাম হাইড্রোজেন নিয়ে তৈরি। এবারে আমরা পড়বো জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য। জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য। জৈব যৌগ আর এখানে লিখে দিয়েছি অজৈব যৌগ। পার্থক্যগুলো বলো। জৈব যৌগগুলো কি হবে? একে এখানে কার্বন পরমাণু অবশ্যই থাকবে জৈব যৌগে, আর এখানে থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? দুয়ে এগুলি হচ্ছে সমযোজী হয়, এরা সমযোজী থাকবেই উপস্থিত, আর এখানে এতটা ইম্পর্টেন্ট নেই, থাকতে পারে আবার নাও পারে। এগুলো হয় সমযোজী প্রকৃতি। এর আগের চ্যাপ্টারটা আমরা বোঝানো হয়ে গেছে অলরেডি। সমযোজী কি, তড়িৎযোজী কি। আমরা যে বন্ধন তৈরি হয়, একটা কার্বন পরমাণু, এই যে একটা পরমাণুর সঙ্গে আর একটা পরমাণু যুক্ত হয়, বন্ধনের দ্বারাই যুক্ত হয়। তো এই বন্ধন তাহলে কয় রকমের হয় আমরা জানি। একটা হচ্ছে সমযোজী বন্ধন, আর একটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। এ সম্পর্কে আমাদের আলোচনা হয়ে আছে যে সমযোজী বন্ধন কাকে বলে বা কেমন ভাবে তৈরি হয়, তড়িৎযোজী বন্ধন কেমন ভাবে তৈরি হয়। অষ্টক পূর্তির জন্য সাধারণত সমযোজী বন্ধনগুলো, সমযোজী বন্ধন মানে শেয়ারে তৈরি হয়। বন্ধনগুলো তৈরি হয়েছিল না শেয়ারে। ধরো এক্স একটা মৌল আছে বা ওয়াই একটা মৌল আছে, CH4 এর কথাই ধরো। এখানে এ একটা হচ্ছে তার ইলেকট্রন দেবে, এখানে এ ইলেকট্রন দেবে, এ দুটো নিয়ে ব্যবহার করবে, এ তার দুটো নিয়ে ব্যবহার করবে। শেয়ারে ব্যবসা, শেয়ার করে ইলেকট্রনগুলো শেয়ার করে ব্যবহার করে অষ্টক পূর্তিকে তারা পূরণ করে, সুস্থিতি বজায় রাখে।
আর এখানে কি হবে, অজৈব যৌগের ক্ষেত্রে এরা বেশি কি বন্ধন করে, তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী, যেমন আমরা পড়েছিলাম সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, সোডিয়াম ক্লোরাইড এরা কি করে, তার ইলেকট্রন গুলোকে হয় অষ্টক পূর্তির জন্য দিয়ে দেয় একটা মৌলকে, বা তার কাছ থেকে অষ্টক পূর্তির জন্য নিজেই গ্রহণ করে, হয় বর্জন করে। ইলেকট্রন গ্রহণ করার পরে কি হবে, পদ নেগেটিভ হয়ে যায়। ইলেকট্রন গ্রহণ মানে কি, নেগেটিভ হবে, আর ইলেকট্রন বর্জন মানে সে পজিটিভ হয়। হয় ইলেকট্রন সে বর্জন করে, না হলে সে গ্রহণ করে পজিটিভ নেগেটিভ তৈরি করে, এবং সেই পজিটিভ নেগেটিভ আকর্ষণে তারা যৌগ তৈরি করে, তড়িৎযোজী যৌগ আলোচনা করা আছে। 3 নম্বরে কি হতে পারে, এদের গলনাঙ্ক, সমযোজী বন্ধন হচ্ছে, সমযোজী বন্ধনগুলো একটু উইক প্রকৃতির হয়, দুর্বল প্রকৃতির হয়। কি প্রকৃতির হয়, উইক বা দুর্বল প্রকৃতির হয়। গলনাঙ্ক এই জন্য এদের কি কম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি, স্ফুটনাঙ্ক কম হয়, আর এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। ঠিক আছে, এদের যেহেতু স্ট্রং, বন্ধনগুলো হয় স্ট্রং, তড়িৎযোজী বন্ধনগুলো স্ট্রং হয় বা শক্তিশালী হয়, এই জন্য হচ্ছে ভাঙতে সময় লাগে, এই জন্য হচ্ছে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবসময় বেশি হয়। বোঝা কি গেল? আর হচ্ছে কি, আচ্ছা এখানে পোলার দ্রাবক বা জল, আমরা পোলার দ্রাবক বা জৈব দ্রাবক হিসেবে জল ভাবি, জল বুঝি। সেই জলে হচ্ছে জৈব যৌগগুলো জলে দ্রবীভূত হয় না, দ্রবীভূত হয় না। কিন্তু অজৈব দ্রাবক বা বেনজিন বেনজিন দ্রাবকে জৈব যৌগগুলো দ্রবীভূত হয়। বেনজিন বা অজৈব দ্রাবকে বেনজিনে কি হয়, দ্রবীভূত হয়। আর এখানে এগুলো জলে দ্রবীভূত, জলে দ্রবীভূত। বেনজিনে দ্রবীভূত হয় না, বেনজিনে দ্রবীভূত হয় না। আরো একটা আছে, আমি যদি এখানে মুছে দিই, পাঁচ নম্বরে কি হবে, জৈব যৌগগুলো যেহেতু কার্বন আছে, অক্সিজেন আছে, কার্বন থাকার জন্য জৈব যৌগগুলো দাহ্য হয়, দাহ্য প্রকৃতির। দাহ্য মানে কি, যেগুলো জ্বলে যায়, জ্বলতে পারে। ঠিক আছে, দাহ্য মানে কি, জ্বলতে পারে বা জ্বলে যায়। ঠিক আছে, আর এটা হয় অদাহ্য প্রকৃতির। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো, সোডিয়াম ক্লোরাইড কি, NaCl লবণ, এগুলো কি জ্বলতে পারে, অদাহ্য প্রকৃতির হয়। আর এগুলো দাহ্য প্রকৃতির হয়। ঠিক আছে, এতগুলো এই 5-6টা বলে মোটামুটি পরীক্ষাতে এনাফ। ঠিক আছে, তো বোঝা কি গেল জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য? আমি জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্য হয়ে গেল। এরপরে কি না, আমরা পড়বো কি, ভ্যান হক কার্বনের। আমরা একটু আগে বলেছিলাম জৈব যৌগ মানে আমরা কার্বন সম্পর্কে পড়বো, কার্বন সম্পর্কে আমরা সবচেয়ে বেশি জানবো। কার্বন ছাড়া জৈব যৌগ সম্ভব নয়। এই জন্য হচ্ছে কার্বনের চতুস্থলকীয় মডেল, কার্বনের চতুস্থলকীয় মডেল, কার্বনের চতুস্থলকীয় মডেল, কার্বনের চতুস্থলকীয় মডেল। এগুলো কে, কার্বনের চতুস্থলকীয় মডেলটা, এই মডেলটা তৈরি করেছিল কে বা নির্মাণ আবিষ্কার করেছিল কে? ভ্যান হক। খ্রিস্টাব্দে ভ্যান হক
এবং ও লা বেল, এই দুজন বিজ্ঞানী। 1874 খ্রিস্টাব্দে ভ্যান হফ এবং লা বেল এই দুজন বিজ্ঞানী হচ্ছে কার্বনের চতুস্থলকীয় মডেলটি প্রস্তাবিত করেন। আমরা জানি কার্বনের হচ্ছে যোজ্যতা কত হবে, বা কার্বনের হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত, কার্বনের 6, এখানে যদি আমি ভাগ করি তাহলে 2 4, 4টা হওয়ার জন্য এর বাইরের পক্ষে 4টে ইলেকট্রন, এই কারণে বেশি তড়িৎ মানে ইলেকট্রোনেগেটিভিটিও নয় বেশি, আর ইলেকট্রো পজিটিভিটি তড়িৎ ঋণাত্মকতাও বেশি নয়, আর তড়িৎ আর ইলেকট্রো পজিটিভিটি ধনাত্মকতাও বেশি নয়, মিডিয়াম। এই কারণেই তো এ হচ্ছে সবার সঙ্গে কি বন্ধন তৈরি করে, সমযোজী বন্ধন তৈরি করে কার্বনটা। তো 2 4, তাহলে শেষ তথ্যে কটা ইলেকট্রন থাকে, 4টে ইলেকট্রন থাকে। আমরা যোজ্যতা বের করতে জানি, যোজ্যতা এরপরে আবার একটা আমি ভিডিও তৈরি করবো, সেখানে হচ্ছে যোজ্যতা সম্পর্কে কেমন করে যোজ্যতা বের করতে হয় এগুলো সম্পর্কে হবে। কার্বনের যোজ্যতা কত, 4, কার্বনের যোজ্যতা কত, 4। মানে আমরা কি বুঝবো, আমরা যদি সহজভাবে বুঝতে যাই, একটা কার্বনের যোজ্যতা 4 মানে 4টে হাত থাকে, 4টে বন্ধন বা 4টে হাত হিসেবে আমরা যদি 4টে হাত থাকে, ঠিক আছে। তো কার্বনের চতুস্থলকীয় মডেলটা আমি ফিরে আসি। চতুস্থলকীয় মডেলে কি কি আছে, 1 নম্বরে খুব সহজভাবে কি, যে এই যে কার্বনের যোজ্যতাগুলো আছে, এই যোজ্যতাগুলো একই সমতলে অবস্থান করবে না। এই যে কার্বনের যে হাতগুলো আছে বা যোজ্যতাগুলো আছে, এগুলো একই সমতলে অবস্থান করবে না। 2 নম্বরে কি না, এই যোজ্যতাগুলো যে আছে বা এই চতুস্থলকীয় মডেলটা, যে এর মডেলের কেন্দ্রে কার্বন পরমাণু বা কার্বনটা অবস্থান করবে কোথায়, কেন্দ্রে। এই দেখো কেন্দ্রে অবস্থান করেছে, এই একটা যোজ্যতা, 2টো যোজ্যতা, 3টে, 4টা যোজ্যতা আছে, একই সমতলে অবস্থান করছে কি, মানে এইভাবে অবস্থান করছে কি, করেনি, তাহলে একই সমতলে অবস্থান করবে না, 1 নম্বর। 2 নম্বর কি, এই যে যোজ্যতাগুলো থাকে, এই যোজ্যতাগুলোর কেন্দ্রে কার্বনের যে পরমাণুটা বা কার্বনটা কোথায় অবস্থান করে, কেন্দ্রে। ক্লিয়ার, সহজভাবে। 3 নম্বরে কি, এই যে কৌণিক দূরত্ব, একটা কোণ থাকে না, একটা যোজ্যতা আর এই একটা যোজ্যতার মধ্যে যে দূরত্ব, কোণ বা অ্যাঙ্গেল তৈরি করে, সেটা কত হয়, 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। বোঝা গেল? সহজ নয়, সহজ না, সহজ। পরীক্ষাগুলো আছে, কার্বনের চতুস্থলকীয় মডেলটি উল্লেখ করো বা লেখো, আসতে পারে 2 নম্বরে। এই 3টা সহজভাবে লিখতে হবে। সবাই বুঝতে পেরেছ? বোঝা গেল? এরপরে আমরা কোথায় এটা নিয়ে পড়বো, কার্বনের ক্যাটিনেশন ধর্ম। আমরা একটু আগে জৈব যৌগের সংজ্ঞা দিতে গিয়ে শুনেছিলাম ক্যাটিনেশন ধর্ম আর সমবায়বতা ধর্ম। ক্যাটিনেশন ধর্ম, এই ক্যাটিনেশন ধর্মটা কি, কার্বনের এই ক্যাটিনেশন ধর্মটা কি, খুবই সহজ। নামটা একটু ক্যাটিনেশন ধর্ম বাবা, কি আসলে খুবই সহজ। কি ক্যাটিনেশন ধর্মটা কি না, কার্বন পরমাণুগুলোর সঙ্গে এক বা একাধিক কার্বন পরস্পরের সঙ্গে যুক্ত হয়। কার্বন পরমাণুগুলো এদের নামও আলাদা, ভিন্ন ভিন্ন হতে পারে। কার্বন পরমাণুগুলি কার্বনের সঙ্গে মানে একাধিক কার্বন পরমাণুগুলি একে অপরের সঙ্গে যুক্ত হয় বন্ধন দ্বারা, ঠিক আছে। এই যে কার্বন পরমাণুগুলি একে অপরের সঙ্গে যুক্ত একটা শৃঙ্খল তৈরি করে। এই শৃঙ্খলগুলো 2 রকমের হয়, একটা মুক্ত শৃঙ্খল আর একটা বদ্ধ শৃঙ্খল, আমি বলবো একটু পরে। এই যে কার্বন পরমাণুগুলি একে অপরের সঙ্গে যুক্ত না হলে, বন্ধন দ্বারা তো যুক্ত হতেই হবে, বন্ধন ছাড়া যুক্ত হতেই পারে না। আর বন্ধন যদি যুক্ত হয়, এগুলো একে অপরের সঙ্গে যেমন এক বন্ধন দ্বারা যুক্ত হতে পারে, বা শৃঙ্খল তৈরি করার সময় এক বন্ধন দ্বারা যেমন যুক্ত হতে পারে, আবার দ্বিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে, আবার ত্রিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে,
এই যে বন্ধন দ্বারা যুক্ত হয়ে এক বন্ধন, দ্বি বন্ধন, ত্রি বন্ধন দ্বারা যুক্ত হয়ে একটা শৃঙ্খল তৈরি করে, একেই বলা হয় ক্যাটিনেশন ধর্ম। কার্বনের ক্যাটিনেশন ধর্মটা কি? সহজ ভাষায় যে এক বা একাধিক কার্বনগুলো যে যুক্ত হয় বন্ধনের দ্বারা, সেগুলো এক বন্ধন সমযোজী, অবশ্যই সমযোজী, সমযোজী এক বন্ধন দ্বারা, সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে, সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে। এই যে কার্বনের যে যুক্ত হয়ে যে শৃঙ্খল তৈরি করে, মুক্ত শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল, একেই বলা হয় কার্বনের ক্যাটিনেশন ধর্ম। এই ক্যাটিনেশন ধর্মে যে শৃঙ্খল বললাম, এই শৃঙ্খলগুলি ক রকমের হয়? শৃঙ্খল দু রকমের হয়, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। মুক্ত শৃঙ্খলটা কি কেমন হতে পারে? এইভাবে ব্যবহার করছি, সি সঙ্গে সি সি, এইভাবে মুক্ত শৃঙ্খল। বদ্ধ শৃঙ্খলটা দেখো কেমন হবে, এটা দেখলে বুঝতে পারবে। সি কার্বন, এইভাবে যখন বদ্ধ থাকে তখন সেটা বদ্ধ শৃঙ্খল। কার্বনের শৃঙ্খল দুটো, একটা মুক্ত শৃঙ্খল আর একটা বদ্ধ শৃঙ্খল। তাহলে কি ক্যাটিনেশন ধর্ম, মুক্ত শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল কি বোঝা গেল? এইটুকুই আপাতত টেনে বুঝলেই হবে। বেসিক বেসিক জিনিসটা ভালোভাবে যদি কারো ভালোভাবে হয়ে যায়, অ্যাডভান্স লেভেল যেতে তার কোনো সমস্যাই নেই। বেসিক লেভেল ভালো হতেই হবে। কেউ যদি যোগ বিয়োগ, একে চন্দ্র দুই পক্ষ এগুলো ছোটবেলা না শিখে আসে, তার যোগ বিয়োগ, একে চন্দ্র দুই পক্ষ, তার সরল অঙ্ক, বিভিন্ন যে বড় বড় অঙ্কগুলো করতে পারবে কি? সেই রকম জৈব রসায়ন যেহেতু এখন নতুন 10-এর নতুন শুরু হয়েছে, সেহেতু এটাকে যদি ভালো করে করা হয় তবে 11-12-এ যারা সায়েন্স নিয়ে পড়বে ওদের ভালো হবে, বুঝতে পারবে সেখানে গিয়ে, না হলে বুঝতে পারবে না। তারপর কি? হাইড্রোকার্বন। আমরা আসবো কোথায়? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন একদমই সহজ, কোনো চিন্তা করার দরকার নেই। কি? যে সমস্ত যৌগগুলি এখানে নামেই আছে হাইড্রোকার্বন, মানে হাইড্রোজেন, লিখে দিচ্ছি, হাইড্রোজেন প্লাস কার্বন নিয়ে যে যৌগগুলো গঠিত হয়, যে সমস্ত যৌগগুলো হাইড্রোজেন এবং কার্বন নিয়ে যেসব যৌগগুলো গঠিত হয় তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। সহজ নয়? সহজ। হাইড্রোজেন, হাইড্রো মানে হাইড্রোজেন, কার্বন মানে কার্বন, হাইড্রোজেন এবং কার্বন নিয়ে যেসব জৈব যৌগগুলো গঠিত হয় বা যৌগগুলো গঠিত হয় তাকে বলা হয় হাইড্রোকার্বন। ক্লিয়ার? এবারে এই হাইড্রোকার্বনকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? যে সমস্ত যৌগগুলির বা যে সমস্ত হাইড্রোকার্বনের কার্বনগুলি সমযোজী এক বন্ধন দ্বারা বা একযোজী বন্ধন বলতে পারো, সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে? যে সমস্ত হাইড্রোকার্বনের কার্বনগুলি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যে সমস্ত হাইড্রোকার্বনের কার্বনগুলি সমযোজী দ্বিবন্ধন ও সমযোজী ত্রিবন্ধন দ্বারা গঠিত হয় তাদের বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সহজ নয়? সম্পৃক্ত হাইড্রোকার্বন বুঝতে পেরেছ? কাকে বলে? যে সমস্ত হাইড্রোকার্বনের কার্বনগুলি একযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যে সমস্ত হাইড্রোকার্বনের কার্বনগুলি দ্বিযোজী, সমযোজী দ্বিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন দ্বারা গঠিত হয় তাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর আর একটা করে নাম আছে। সম্পৃক্ত হাইড্রোকার্বন এর নাম হচ্ছে অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে কি বলা হয়? অ্যালকেন। অ্যালকেন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কি বলা হয়? অ্যালকিন। আর সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয় সেটা কি হয়? অ্যালকাইন। গুড। অ্যালকাইন। অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। আমরা এবারে একটু মুছার পরে এই অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন সম্পর্কে, মানে সম্পৃক্ত আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে জানবো। ঠিক আছে?
প্রথমে কি অ্যালকেন, এদের সাধারণ একটা সংকেত হয় অ্যালকেন। অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত কি? এর সাধারণ সংকেত জানো তো? সাধারণ সংকেত, এর সাধারণ সংকেতটা কি বলো? সিএন, যেহেতু এগুলো তো হাইড্রোকার্বন, হাইড্রোজেন আর কার্বন নিয়ে গঠিত, কার্বন আর হাইড্রোজেন বা হাইড্রোজেন আর কার্বন নিয়ে গঠিত, সেহেতু একটা কার্বন থাকবে আর হাইড্রোজেন থাকবে, সেই সংখ্যাটাই জাস্ট এগুলো। সাধারণ সংকেত মানে বেশি কিছু নয়, মানে কার্বন কটা থাকবে আর হাইড্রোজেন কার্বনের চেয়ে কটা বেশি থাকবে কি কম থাকবে সেই হিসাব, আর কিছু নয়। কার্বন যদি 10টা থাকে, কোনটা ক্ষেত্রে হাইড্রোজেন তার থেকে দ্বিগুণ থাকতে পারে, কোনো ক্ষেত্রে কার্বন যদি যতগুলো থাকবে হাইড্রোজেনের দ্বিগুণের চেয়ে দুটো বেশি থাকতে পারে আর দুটো কম থাকতে পারে। এটা নিয়েই সাধারণ সংকেত বলছি। দেখো CN H2N + 2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। মানে কার্বন এন এর মান যা হতে পারে, এন এর মান 1 হতে পারে, এন সমান 1 হতে পারে, এন সমান 2 হতে পারে, যা হোক না কেন এন মানে কার্বন যতগুলো থাকবে, হাইড্রোজেন কতগুলো থাকবে, হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে দুটো বেশি থাকবে। তাহলে যদি আমি একটা উদাহরণ দেই, এন এর মান যদি 2 হয়, তো তাহলে কার্বনের মান কত হবে? 2। আর হাইড্রোজেন তাহলে এখানে কত হবে? অ্যালকেন যদি হয় 2 × 2 + 2, মানে 2 × 4 = 6, মানে C2H6, দ্বিগুণের চেয়ে দুটো বেশি। কার্বন দুটো থাকলে হাইড্রোজেন তার দ্বিগুণ, মানে 2 × 4 হয়, 4 এর চেয়ে দুটো বেশি, মানে 6, 4 × 2 = 6। বোঝা গেল? এটা একটা অ্যালকেন। আমাদের যদি উদাহরণ দেয় যে অ্যালকেন, বা এটা আমি বুঝবো কেমন, একটা সংকেত দিয়ে দিল, এটা অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন। চোখ বন্ধ করে যখন দুটো বেশি থাকবে তখন আমরা বলে দিতে পারবো কি এটা অ্যালকেন। কার্বন আছে দেখে নিলাম, কার্বন দুটো, H 6টা, মানে 2 × 4, মানে ডবল করার চেয়ে দুটো বেশি আছে, ডবল এর চেয়ে দুটো বেশি আছে, মানে সঙ্গে সঙ্গে আমি বলে দিতে পারবো কি এটা একটা অ্যালকেন। বোঝা গেল? অ্যালকেনের উদাহরণ চাইলেও এটা এইভাবেই বের করে দিয়ে দিতে হবে। তারপরে থাকবে কি অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত কি না CnH2n। সহজ, দুটো বেশি ছিল, এবারে হচ্ছে দুটো বেশি নেই, এটা বাদ। মানে কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ থাকবে। কার্বন যদি থাকে দুটো, হাইড্রোজেন থাকবে 2 × 2 সমান 4টা, C2H4। বোঝা গেল? তাহলে যদি আমাকে বলে অ্যালকিনের এইরকম একটা সংকেত দেবেন, এটা অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন, বা অ্যালকেন এখন দুটো হয়েছে, অ্যালকেন না অ্যালকিন, পারবো তো নাকি? যখন ডবল আছে তখন সেটা চোখ বন্ধ করে অ্যালকিন, আর দুটো যখন ডবল আছে দুটো বেশি হবে অ্যালকেন। বোঝা গেল? আবার উদাহরণ চাইলে যে একটা অ্যালকিনের উদাহরণ দাও, আমি তখন 2, এন এর মান 2 ধরে করতে পারি, এন এর মান 3 ধরে করতে পারি, 3 থাকলে 3 এর ডবল 6টা, 4 করলে C4H8, 5 করলে C5H10। বোঝা গেল? খুবই সহজ, কোনো কঠিন নয়। প্রদীপের ক্ষেত্রে একটু কঠিন হয়, পড়াশোনা একটু কম করে তো। এবার হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n-2। তাহলে এটাকে আমি যদি মাঝেরটা কেমন রাখি, তাহলে মাঝেরটা CN মানে কার্বন যত হবে তার দ্বিগুণ হবে হাইড্রোজেন। অ্যালকেনে দুটো বেশি আর অ্যালকাইনের ক্ষেত্রে দুটো কম। ক্লিয়ার? তাহলে এখানে আমি যদি দেখি এই 2 ধরি, তাহলে C2H2n মানে 2 × 2 - 2, C2H 2 × 4 থেকে 2 বাদ দিলে 2, C2H2। এটা হচ্ছে অ্যালকাইন। উদাহরণ চাইলে এভাবে উদাহরণ দিতে পারি আমি। তাহলে এবারে এখানে যদি একটা কিছু দিয়ে দেয়, দিয়ে বলে এটা অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন, কোনটা হবে? তাহলে সহজে বের করতে পারা যাবে না যাবে নি? বোঝা যাবে তো? যখন হচ্ছে ডবল থাকবে তখন কি কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন যদি তার দ্বিগুণ থাকে তাহলে সেটা কি হবে? অ্যালকিন। ঠিক আছে?
আর যদি ডবলের চেয়ে দুটো বেশি থাকে অ্যালকেন, কারেক্ট। আর যদি কম থাকে অ্যালকাইন। ক্লিয়ার? তাহলে এখান থেকে এগোই। এবারে আজকে আমরা যেটা জানবো IUPAC নামকরণ। কি জানবো? আজকে এতটা পর্যন্ত থাকবে, পরের নেক্সট ক্লাসে পরেরটা বোঝানো হবে। IUPAC কি করে নামকরণ হয়? এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। বোঝা গেল? এই কেমিস্ট্রি এর অনুসারে IUPAC এর নামানুসারে কেমন ভাবে নাম করে। আমরা এতদিন মিথেন ইথেনের নাম শুনে এসেছি, এবারে মিথেন ইথেনগুলো কেমন ভাবে তৈরি আমরা জানবো। ঠিক আছে? এখানে দুটো জিনিস, এখানে সবসময় কার্বন হাইড্রোজেন বন্ড এইগুলো নিয়ে কারবার। তো এখানে কার্বনের সংখ্যা অনুযায়ী কি আছে? কার্বনের সংখ্যা, কার্বনের সংখ্যা যখন 1 থাকে, যদি একটা কার্বন থাকে তখন কি হয়? এগুলো আবার কি? 2। যখন কার্বনের পরিমাণ 2টা থাকে তখন ইচ, 3টে থাকলে প্রোপ, 4টে থাকলে বিউট, 5টা থাকলে পেন। আমার ক্লাস 10-এ আপাতত এই 5টা পর্যন্ত করলেই মোটামুটি কমপ্লিট হবে। ঠিক আছে? এর বেশি পড়ে না। একটা থাকলে মিথ, ইথ, 3টে থাকলে প্রোপ, 4টে থাকলে বিউট, 5টা থাকলে পেন। এবারে আমি আসি, এবারে যে বন্ধনগুলোতে যুক্ত হয় ওই বন্ধনগুলো অনুযায়ী নাম হয়। কেমন? যদি কার্বন পরমাণুগুলি এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তখন সেটা কি হয়? এন। আমরা পড়েছি না, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এন, ইন, আইন, এগুলো দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে তখন সেটার নাম হয় ইন। আর ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকলে সেটা হয় আইন। ঠিক আছে? আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। মিথেন বা ইথেন, এন, এন মানে সেটা কি দিয়ে যুক্ত হবে? বা ইথেন। মিথ মানে কয়টা কার্বন থাকবে? এখান থেকে হয় এরকমই, মিথ এন, ইথ এন, প্রোপ এন, বিউট এন, পেন্টেন। আবার এখন হবে মিথ ইন, ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন। আর একটা কি হবে? মিথাইন, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন। ঠিক আছে? এর যে কোনো একটা নাম বলো। ধরো আমি ধরলাম বিউটেন, বিউট, আমি নামটা জানলাম, এখানে নামগুলো জেনে নিলাম। এবারে সংকেতটা জানবো। সংকেতার হচ্ছে তার গঠনটা। তাহলে বিউটেন, তাহলে বিউট আর এন এই দুটো নিয়ে গঠিত, বিউট আর এন এই দুটো নিয়ে গঠিত। তাহলে বিউট মানে কি? কটা কার্বন থাকবে? 4টে কার্বন থাকবে। তো আমি লিখে নিলাম 1, 2, 3, 4। কটা কার্বন লিখলাম? 4টে। বিউট মানে 4টে কার্বন, এই জন্য 4টা কার্বন লিখে নিলাম। এইবার এই কার্বন গুলো যুক্ত হবে কি দিয়ে? কোন বন্ধন দিয়ে? এখানে অলরেডি লেখা আছে বিউট যুক্ত এন। একে ভাঙলে আমি কি পাবো? বিউট যুক্ত এন। তাহলে কি বন্ধন দিয়ে যুক্ত করবো আমরা? এক বন্ধন দিয়ে যুক্ত করবো। তাহলে প্রতিটার সঙ্গে এক বন্ধন দিয়ে দিচ্ছি। কার্বনের যোজ্যতা কত বা কটা হাত থাকবে? 4টে করে। এবার আমি সেই হিসাবে আমি যেহেতু হাইড্রোকার্বন 4টে করে আমি হাত লিখবো, হিসাব করবো। তাহলে এই কার্বনের কটা হাত আছে? তাহলে বাকি আছে কটা হাত? 3টে হাত। এই কার্বনের 3টে। তাহলে আমি সেই খালি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ভরাট করি। হাইড্রোজেন প্রতিটা হাতে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন হয়ে গেল। তাহলে বিউটেনের গঠনটা কেমন দেখতে হবে বুঝতে পেরেছো এবারে? ঠিক আছে?
এবারে সংকেতটা আমি কি লিখবো তাহলে? সি কটা আছে? 4টে। আর এইচ কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। আমি যদি সেই হিসাবে দেখি অ্যালকেন, যেহেতু বিউটেন আছে অ্যালকেন, সেই হিসাবে যদি হিসেব করি তাহলে ডবল মানে কার্বন যত থাকবে হাইড্রোজেন তার ডবলের চেয়ে দুটো বেশি থাকবে। সেই হিসাবে যদি আমি দেখি তাহলে কার্বন 4টে আছে, হাইড্রোজেন 10টা আছে, মানে 4 2 8, 8 যুক্ত 2 সমান 10, মানে ডবলের চেয়ে দুটো বেশি আছে। মানে এটা একটা অ্যালকেন, আর সংকেত হচ্ছে এটা, আর গঠন হচ্ছে এটা। নাম হচ্ছে বিউটেন। এটা একটা অ্যালকেন যৌগ। বোঝা গেল? পরের দিন আবার নেক্সট গুলো হবে। আজকে এই পর্যন্ত থাক।